আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের আলোচনার বিষয়গুলো আছে। আমরা প্রথমে আলোচনা করব স্থিতি ও গতি নিয়ে। সাধারণভাবে আমরা বুঝতে পারতেছি স্থিতি ও গতি কি। অ্যাকচুয়ালি আমরা যেগুলোকে স্থির বস্তু বলি, সেই স্থির বস্তুগুলার যে অবস্থা, সেই স্থির বস্তুগুলোর অবস্থাকে বলা হয় স্থিতি, আর কোনো একটা গতিশীল বস্তুর অবস্থাকে বলা হয় গতি। তো স্থিতি ও গতি আমরা নর্মালি যখন বাসে চলাচল করি তখন আমাদের মনে হয় যে বাসের বাইরে রাস্তার ল্যাম্পশেডগুলো, গাছগুলো মানে পিছন দিকে চলে যাচ্ছে। তখন মনে হয় আমরা এই বসে স্থির বসে আছি এবং আমাদের বাইরের যে এনভায়রনমেন্টটা সেটা গতিশীল। আবার বাসে যখন আমি চলাচল করি তখন বাসে আমার পাশের বন্ধুটিকে মনে হয় যে ও বুঝি স্থির হয়ে বসে আছে এবং বাহিরের সবকিছু পিছনের দিকে গতিশীল। তো আমরা কোনো একটা বস্তুকে স্থির অথবা গতিশীল এটা বলতে চাইলে সেই বস্তুটিকে একটা কাঠামোর সাপেক্ষে পরিমাপ করা হয়। অর্থাৎ কোনো একটা বস্তু স্থির নাকি গতিশীল সেটি পরিমাপ করার জন্য আমাদের প্রয়োজন হয় একটা কাঠামো। যদি আমরা একটা কাঠামো দিয়ে কোনো একটা বস্তু স্থির নাকি গতিশীল সেটা পরিমাপ করি, সেই কাঠামোটিকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। আমি বাসে যে কথাটা বললাম, বাসে যখন আমি আমার পাশের বন্ধুটিকে আমি দেখতে পাই যে আমার পাশের বন্ধু, আমার মনে হয় আমার পাশের বন্ধুটি স্থির। আমি কিন্তু বাসে গতিশীল, কিন্তু আমার সাপেক্ষে আমার পাশের বন্ধুটি স্থির। সেক্ষেত্রে আমি প্রসঙ্গ কাঠামো এবং আমার এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমার পাশের বন্ধুটি স্থির। অর্থাৎ সেক্ষেত্রে আমি যেহেতু একটা কাঠামো, তাই এটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। কিন্তু যদি আমি কোনো একটা বিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তু স্থিতিশীল নাকি গতিশীল সেটা পরিমাপ করতে চাই, তাহলে সেই বিন্দুটাকে বলা হবে প্রসঙ্গ বিন্দু। আবার বলি, যদি কোনো একটা কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তু গতিশীল নাকি স্থিতিশীল সেটি পরিমাপ করা হয় তাহলে তাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। আর যদি একটা বিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থা, অর্থাৎ বস্তুটি গতিশীল নাকি স্থিতিশীল এটি পরিমাপ করা হয় তাহলে তাকে বলা হবে প্রসঙ্গ বিন্দু। তো আমরা স্থিতি ও গতি সম্পর্কে জানলাম। এরপর আমরা জানবো গতির প্রকার কি। বিভিন্ন রকমের গতি আছে। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন বস্তুকে গতিশীল দেখতে পাই। এর প্রথমটি হচ্ছে রৈখিক গতি। কোন একটা বস্তু যদি সরল রৈখিক পথে চলমান থাকে তাহলে সেই বস্তুর গতিকে বলা হবে রৈখিক গতি। আমি যদি সোজা পথে হেঁটে যাই তাহলে আমার গতিটি হবে রৈখিক গতি। তারপর আছে ঘূর্ণন গতি। কোন একটা বস্তু যদি সার্কুলার মোশনে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেই বস্তুটিকে বলা হবে, সেই বস্তুর গতিটিকে বলা হবে ঘূর্ণন গতি। যেমন ফ্যান ঘুরতে থাকে, সেই ফ্যানের গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি। এই ধরনের যে বস্তুগুলা এমন ঘূর্ণন মোশনে ঘুরতে থাকে সেগুলোকে, তাদের গতিগুলোকে বলা হয় ঘূর্ণন গতি। তারপর আছে চলন গতি। যে কোনো দিকে যে কোনো ভাবে কোন একটা বস্তু যদি কোন একটা চলন্ত বস্তুর যে গতিটা থাকে সেই গতিকে বলা হয় চলন গতি। তাহলে আমরা রৈখিক গতি, ঘূর্ণন গতি এবং চলন গতি সম্পর্কে জানলাম। এরপর আমরা জানবো স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতি সম্পর্কে। আমরা নর্মালি দেখি ঘড়ির নিচে, দেয়াল ঘড়িগুলোর নিচে পেন্ডুলাম থাকে। এই পেন্ডুলামটা এপাশ থেকে এই পাশে গতিশীল থাকে। প্রতি 1 সেকেন্ড পর পর এই বিন্দু থেকে এই বিন্দুতে যায় এবং পরবর্তী 1 সেকেন্ডে সেই বিন্দু থেকে এই বিন্দুতে আসে। তো কোনো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, যেমন এই পেন্ডুলামটি এখান থেকে এই পথে যাচ্ছে আবার এই পথ থেকে এই পথে আসছে, এরকম ভাবে সে গতিশীল থাকা অবস্থায় এই বিন্দুটিকে সে বারবার কিছুক্ষণ পর পর অতিক্রম করছে। এই বিন্দুটিকে সে একটা নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করছে, তাই এই পেন্ডুলামের গতিটি হচ্ছে স্পন্দন গতি। এমন আরো কিছু উদাহরণ আমরা দেখতে পাই, যেমন হার্টবিট, একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের হৃদস্পন্দন হয়, তাই এই হার্টবিটটা হচ্ছে এক ধরনের স্পন্দন গতি। তারপর আসবে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা যদি আমরা একটু বুঝতে চাই, পর্যাবৃত্ত গতিটা হচ্ছে এই যে ঘড়ির পেন্ডুলাম এখান থেকে একবার এই দিকে যাচ্ছে ও এখান থেকে একবার এই দিকে যাচ্ছে, আবার 1 সেকেন্ড পর এখান থেকে এই দিকে আসছে। অর্থাৎ এই পেন্ডুলামটা এখান থেকে
এখানে যেতে তার সময় লাগছে 1 সেকেন্ড, আবার 1 সেকেন্ড পর সে এখান থেকে এই আগের অবস্থানে ফিরে আসছে। অর্থাৎ কোনো গতিশীল বস্তু যদি তার গতির সময়ের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলনশীল থাকে, তাহলে সেই বস্তুর গতিকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। আশা করি তোমরা পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি সম্পর্কে বুঝতে পেরেছ। আমরা আবার একটু বলি, পর্যায়বৃত্ত ও স্পন্দন গতির মধ্যে ডিফারেন্সটা কি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে বস্তুটা গতিশীল থাকবে, গতিশীল বস্তুটা তার গতি সময়ের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে। বস্তুর এই গতিকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতি বিভিন্ন ভাবে, যেমন ঘূর্ণন গতি এক ধরনের স্পন্দন গতি। ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে ঘূর্ণন গতিতে যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটা ও বারবার অতিক্রম করতে থাকে। ঘূর্ণনের সময় সে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করতে থাকে। সিমিলারলি পর্যায়বৃত্ত গতিকেও কিন্তু আমরা এক ধরনের স্পন্দন গতি বলতে পারি, কেননা এই পর্যায়বৃত্ত গতিতে এই পেন্ডুলাম যখন এখান থেকে এখানে যাচ্ছে আবার এখান থেকে এখানে আসছে, এই বিন্দুটাকে সে নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করছে। তাই আমরা বলতে পারি স্পন্দন গতি, পর্যায়বৃত্ত গতি এক ধরনের স্পন্দন গতি। সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি নয়, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি। এবার আলোচনা করব স্কেলার ও ভেক্টর রাশি নিয়ে। চলো স্কেলার ও ভেক্টর রাশির থিওরিটা আমরা একটা গল্প দিয়ে শিখি। এটা আমার বাড়ি, এটা হচ্ছে আমার স্কুল। আমার বাড়ি থেকে আমার স্কুলে সোজা পথে যেতে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। কিন্তু আমার ভাই, সে আমার বাড়ি থেকে তার বন্ধুর বাড়ি ঘুরে তারপর স্কুলে যায়। সে মোট 10 কিলোমিটার পথ অতিক্রম করে। এই 5 কিলোমিটার এবং 10 কিলোমিটার এই দুটোই আমার বাড়ি থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব। অর্থাৎ আমি চাইলে এই পথেও বিদ্যালয়ে যেতে পারি, আমি চাইলে এই পথেও বিদ্যালয়ে যেতে পারি। কিন্তু আমার বাড়ি থেকে আমার বিদ্যালয়ের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার উত্তর দিকে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার স্কুল তোমার বাড়ি থেকে কত কিলোমিটার দূরে বা তোমার স্কুল তোমার বাড়ির কোন দিকে, আমি তাকে উত্তর দিব আমার স্কুল আমার বাড়ি থেকে 5 কিলোমিটার উত্তর দিকে। তো এই 5 কিলোমিটার উত্তর দিক, এটাই হচ্ছে, এটাকে বলা হয় সরণ। অর্থাৎ এই পথ এবং এই পথ দুটোই আমার দূরত্ব, আমার বাড়ি থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব দুটোই। এটাও আমার বাড়ি থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব, এটাও আমার বাড়ি থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব। কিন্তু আমার বাড়ি থেকে আমার বিদ্যালয়ের সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে সরণ। অর্থাৎ আমার বিদ্যালয়টি আমার বাড়ি থেকে কোন দিকে সর্বনিম্ন দূরত্বে অবস্থিত, সেটাই হচ্ছে আমার সরণ। এখন খেয়াল করে দেখবা, যখন আমি সরণকে প্রকাশ করছি তখন আমাকে আমার বাড়ির দূরত্ব কতটুকু, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কতটুকু এবং কোন দিকে এই দূরত্ব মান, এই মান তার সাথে আমার প্রয়োজন হচ্ছে দিক। আমার একটা মানের প্রয়োজন হচ্ছে এবং একটা দিকের প্রয়োজন হচ্ছে। কোন রাশি প্রকাশ করতে গেলে যদি আমার মান এবং দিক দুটোই প্রকাশ করতে হয়, তাহলে সেটাকে বলা হবে স্কেলার ভেক্টর রাশি। আর যখন শুধুমাত্র একটা মান দিয়ে আমি কোনো রাশিকে প্রকাশ করতে পারি, তখন সেটাকে বলা হবে স্কেলার রাশি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার স্কুল তোমার বাড়ি থেকে কোন দিকে বা তোমার স্কুলটা কোন দিকে অবস্থিত, আমি যদি বলি আমার স্কুলটা আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, সেটা একটা যথাযথ রিপ্লাই হবে না। আমাকে বুঝাতে হবে আমার বাড়ি থেকে আমার স্কুলটা 5 কিলোমিটার কোন দিকে অবস্থিত, তার মানে আমার মানের সাথে একটা দিকের প্রয়োজন হবে। সেই জন্য আমার এই বাড়ি থেকে স্কুলের দূরত্ব বা সরণ যেটা, সেটা হচ্ছে ভেক্টর রাশি এবং এই দূরত্বটাই হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ এখানে শুধু একটা মানের প্রয়োজন হচ্ছে, দিকের প্রয়োজন হচ্ছে না। যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তাই ভেক্টরকে প্রকাশ করতে গেলে আমাকে মানের উপরে একটা ভেক্টর চিহ্ন দিতে হয়। অর্থাৎ আমরা যখন কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করব,
এখানে সরণ হচ্ছে আমার একটা ভেক্টর রাশি, সেজন্য সরণ প্রকাশ করতে গেলে আমাকে উপরে একটা ভেক্টর সাইন দিতে হবে। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং দূরত্ব যেহেতু একটা স্কেলার রাশি, এর কোনো দিকের প্রয়োজন হয় না, তাই এটা প্রকাশ করার জন্য আমাকে কোনো সাইন ইউজ করতে হয় না, এবং দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিস্টেন্স। এবং এই দুটোই যেহেতু দৈর্ঘ্য প্রকাশক রাশি, তাই এদের একক হচ্ছে মিটার, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। মিটার, কিলোমিটার, কিন্তু ফিজিক্সে আমরা সবসময় মিটার দিয়ে ম্যাথ গুলো করে থাকি। তো তোমরা বুঝতে পেরেছো সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য কি? যদি তোমরা এই টপিকটুকু বুঝে থাকো, তাহলে আমরা এবার পরের টপিকে যেতে পারি। আমি বলেছিলাম কোনো নির্দিষ্ট দিকে আমার ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে সরণ। এখন আমার একক সময়ে, অর্থাৎ আমি একক সময়ে কতটুকু সরণ অতিক্রম করলাম, এটাকে বলা হবে বেগ। এবং একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলাম, একক সময়ে কতটুকু দূরত্ব আমি অতিক্রম করলাম, একে বলা হবে দ্রুতি। বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, ভ্যালোসিটি, আর দ্রুতিকে প্রকাশ করা হয় ডি দ্বারা। আমরা আরেকটু ক্লিয়ার করি। বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। বেগ মানে হচ্ছে আমি একক সময়ে কতটুকু সরণ অতিক্রম করলাম, অর্থাৎ সরণ ভাগ সময়। আমার এই সরণটুকু অতিক্রম করতে কতটুকু সময় প্রয়োজন, সেটাই হচ্ছে আমার বেগ। কিন্তু এই দূরত্বটা অতিক্রম করতে আমার কতটুকু সময় প্রয়োজন হবে, অর্থাৎ দূরত্ব ভাগ সময়, একে বলা হবে দ্রুতি। অর্থাৎ আমার এই ক্ষুদ্রতম দূরত্ব বা সরণ অতিক্রম করতে আমার কতটুকু সময় প্রয়োজন, আমার প্রয়োজনীয় সময়কে সরণকে আমার প্রয়োজনীয় সময় দ্বারা ভাগ করলে আমি বেগ পাবো, আর এই অতিক্রান্ত দূরত্বকে প্রয়োজনীয় সময় দ্বারা ভাগ করলে আমি পাবো দ্রুতি। বেগের ক্ষেত্রে সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড। একে আমরা বলে থাকি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের একক। সিমিলারলি দ্রুতির ক্ষেত্রেও দূরত্ব ভাগ সময়, অর্থাৎ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে দ্রুতির একক। তাহলে আমরা কি জানতে পারলাম? বেগের এককও মিটার পার সেকেন্ড, দ্রুতির এককও মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা একটু এটাকে সামারাইজ করি, আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা জানতে পারলাম সরণ কি? সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে আমার ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ আমি যদি এই অবস্থান থেকে বি অবস্থানে যেতে মিনিমাম কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এটাকে বলা হয় আমার সরণ। অর্থাৎ নির্দিষ্ট দিকে সর্বনিম্ন দূরত্ব। আর দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে এ এবং বি এর মধ্যে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব বা তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, যে কোনো দিকে দূরত্ব। আরেকটু ক্লিয়ার করা প্রয়োজন, এ থেকে বি এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটা হচ্ছে গিয়ে দূরত্বকে
বলা হয় ডিস্টেন্স। এটা হচ্ছে ডিস্টেন্স। তার মানে আমি এ থেকে বিতে কোন পথে গেলাম সে পুরোটাই হচ্ছে আমার ডিস্টেন্স। আর সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এ থেকে বি কতটুকু সরে গেল এটাই হচ্ছে আমার সরণ। তাহলে আমরা সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। এরপর আসি বেগ এবং দ্রুতি। বেগ হচ্ছে আমার এই নির্দিষ্ট দিকে যে আমি সরণটুকু অতিক্রম করলাম সেই নির্দিষ্ট দিকে সরণ অতিক্রম করতে আমার কতটুকু সময় প্রয়োজন হয়েছে। আমি আমার প্রয়োজনীয় সময়কে দ্রুতি সরণকে প্রয়োজনীয় সময় দ্বারা ভাগ করলে আমরা বেগ পাবো। অর্থাৎ একক সময়ের সরণ, একক সময়ে সরণ আমি প্রতি 1 সেকেন্ডে কতটুকু সরণ অতিক্রম করছি সেটা হচ্ছে আমার বেগ। আর আমার একক সময়ের দূরত্ব, একক সময়ের দূরত্ব হচ্ছে আমার দ্রুতি। অর্থাৎ আমি 1 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছি এটা হচ্ছে আমার দ্রুতি। আর আমি 1 সেকেন্ড সময়ে কতটুকু সরণ অতিক্রম করছি সেটা হচ্ছে আমার বেগ। এবার যদি তোমরা সরণ, দূরত্ব, বেগ এবং দ্রুতি সম্পর্কে জেনে থাকো তাহলে আমরা শিখবো আমাদের পরের কনসেপ্ট যাকে বলা হবে ত্বরণ। নির্দিষ্ট দিকে আমি কতটুকু বেগে চলছি সেটা সবসময় ফিক্সড থাকবে না। আমি আমার সরণটা বিভিন্ন সময় বিভিন্ন বেগে চলতে পারি। আমার বেগ কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে। তো আমার একক সময়ে বেগের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তন। অর্থাৎ একক সময় আমার বেগটা বাড়ছে বা কমছে, কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে এটাকে বলা হবে ত্বরণ। তার মানে আমরা বলতে পারি ত্বরণ ইকুয়ালস টু বেগ ডিভাইডেড বাই সময়। আমার বেগের একক ছিল মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। অর্থাৎ আমার ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি এটা বুঝতে পেরেছো? এখন আমি আগেই বলেছিলাম সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। এবার আমাকে একটু বলো এই সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি এবং ত্বরণ এদের মাঝে কারা ভেক্টর রাশি এবং কারা স্কেলার রাশি? যেহেতু আমরা বলেছি সরণ একটি ভেক্টর রাশি এবং এখানে সরণের সাথে বেগ সম্পর্কিত, তাই বেগ একটি ভেক্টর রাশি। আবার একইভাবে বেগের সাথে ত্বরণ সম্পর্কিত, তাই ত্বরণ একটি ভেক্টর রাশি। এবং অপর পক্ষে এই দ্রুতি এবং দূরত্ব স্কেলার রাশি। যেহেতু দূরত্ব একটি স্কেলার রাশি এবং দূরত্বের সাথে দ্রুতি সম্পর্কিত, তাই দ্রুতি একটি স্কেলার রাশি। তোমরা কি এরকম আরো কিছু স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণ দিতে পারবে? যে সমস্ত রাশিগুলো পরিমাপ করতে আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না, যেমন আমাদের উচ্চতা। আমরা যখন কাউকে জিজ্ঞেস করি তোমার হাইট কত, আমরা জিজ্ঞেস করি তোমার হাইট কত, আমরা জিজ্ঞেস করি না যে কোন দিকে তোমার হাইট কত। বা আমরা জিজ্ঞেস করি এখন কটা বাজে, আমরা কিন্তু জিজ্ঞেস করি না এখন কোন দিকে কটা বাজে। তাই এইসব উচ্চতা, সময়, শক্তি, দৈর্ঘ্য এগুলোকে বলা হয় স্কেলার রাশি। এগুলা দিয়ে শুধু মান প্রকাশ করা হয়। আর যে সকল রাশি প্রকাশ করতে আমার মানের সাথে সাথে দিকের প্রয়োজন হচ্ছে সেগুলোকে বলা হবে ভেক্টর রাশি। আমরা পরবর্তীতে আরো ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে আলোচনা করব। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের এর পরের টপিক হচ্ছে গতির সমীকরণ। আমরা একটু আগে জেনেছি বেগ সম্পর্কে। আমরা বলেছিলাম বেগ মানে হচ্ছে একক সময়ে সরণের পরিবর্তন, মানে সরণ ডিভাইডেড বাই সময়। অর্থাৎ
একটা বস্তু এ থেকে বিতে যাবে, এ থেকে বিতে যেতে সে চলা শুরু করলো এবং বিতে যেয়ে সে থামলো। তার এই গতিপথে সে তার বেগের পরিবর্তন হবে, কখনো তার বেগ বাড়তে পারে, কখনো তার বেগ কমতে পারে। তো সে যেই বেগে চলা শুরু করবে, অর্থাৎ তার শুরুতে যে বেগটা থাকবে, চলার শুরুতে যে বেগটা থাকবে তাকে বলা হবে আদিবেগ। তাকে বলা হবে আদিবেগ। আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবং সে যেই বেগ নিয়ে তার চলা শেষ করবে, অর্থাৎ সর্বশেষে তার যে বেগটা থাকবে সেটাকে বলা হবে শেষ বেগ। শেষ বেগ, এই শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সে যে বেগে চলা শুরু করবে সেটি তার আদিবেগ ইউ, এবং যে বেগে চলা শেষ করবে সেটি তার শেষ বেগ ভি। এখন আমরা জানতে পেরেছি বেগ সমান সমান সরণ বাই সময়। আমরা এও জানতে পেরেছি আমাদের ত্বরণ, ত্বরণ সমান সমান বেগ ডিভাইডেড বাই সরণ, সময়, সরি, বেগ ডিভাইডেড বাই সময়। তো বেগের, আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জেনেছি একক সময়ে বেগের পরিবর্তনটুকুই হচ্ছে ত্বরণ। তার মানে এই বেগের পরিবর্তন, একক সময়ে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এটাই হচ্ছে আমাদের ত্বরণ। তার মানে আমরা বলতে পারি আমরা যে বেগে চলা শুরু করেছিলাম, সরি, আমি এখানে এ থেকে বিতে যাচ্ছি, তো আমি শুরুতে আমার যে বেগ ছিল এবং শেষে আমার যে বেগ ছিল, এই দুইটা বেগের যে পার্থক্য, অর্থাৎ শেষ বেগ এবং আদি বেগ, এই দুইটা বেগের পার্থক্যই তো আমার বেগের পরিবর্তন। এবং আমার এই এ থেকে বিতে যেতে যতটুকু সময় লেগেছে, অর্থাৎ টি, এই বেগের পরিবর্তনকে আমি যদি সময় দ্বারা ভাগ করে ফেলি তবেই আমি পাবো ত্বরণ। অর্থাৎ ত্বরণ এ ইকুয়ালস টু, আমি লিখতে পারি ত্বরণ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম বেগের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু এস বাই টি এবং ত্বরণ এ ইকুয়ালস টু ইউ বাই টি। আমরা একটু এগুলোকে সিম্পলিফাই করে লিখতে পারি। এই পাশে লিখছি আমার বেগ ভি ইকুয়ালস টু সরণ বাই সময়, ত্বরণ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এবার আমরা গতির সমীকরণ সম্পর্কে জানব। আমাদের গতির মূলত 4টি সমীকরণ আছে। এই গতির প্রথম সমীকরণটি আসে এই সূত্র থেকে। এখানে আমরা লিখতে পারি এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, অথবা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এবং এটি আমাদের গতির প্রথম সূত্র, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। অর্থাৎ শেষ বেগ সমান সমান আদিবেগ যোগ ত্বরণ ইন্টু সময়। গতির দ্বিতীয় সমীকরণটি হলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। গতির তৃতীয় সমীকরণটি হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এবং গতির সর্বশেষ সমীকরণটি হলো এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সমীকরণগুলো কোথা থেকে আসলো এর প্রমাণ এবং এই সবগুলো সমীকরণ দিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো আলোচনা করব এবং অনেকগুলা গাণিতিক সমস্যা সমাধান করব। ধন্যবাদ সবাই।